তাদের কি আর প্রতিদিন এই ৫ টাকা লজেন্স চলে? গেট পেরিয়ে আফরা বাড়িতে ঢুকে ভার্সিটি থেকে আগে চলে আসায় আজ একটু শপিংয়ে গিয়েছিল সে। টুকটাক বাজার করে বাড়িতে রেখে তারপরে এসছে, তাই একটু দেরি হয়েছে। না জানি মেয়েটা আজ তাকে কেমন সময়ের জ্ঞান দেয়। দরজায় দাঁড়িয়ে কলিং বেল চাপ দিবে, ভেতর থেকে চিৎকারের শব্দ ভেসে আসে। থরথর করে কেঁপে ওঠে আফসা। হাত থেকে চিপসের প্যাকেট পড়ে যায় মাটিতে। এলোমেলো পায়ে দৌড়ে রান্নাঘরের জানালার ধারে দাঁড়ায়। বেশ বড় জানালাটা, উকি দিতে ড্রয়িং রুমের দৃশ্য নয়ন যুগলে এসে বাড়ি খায়। চোখ বুজে নেয় সে। এ কেমন বাড়ি? তার আর কি কি জানার আছে? এ বাড়ির মানুষগুলো আদৌ মানুষ তো? জানালা থেকে সরে আসে। মন চাইছে এক ছুটে বেরিয়ে যেতে, আবার বিবেক যেন বাধা দিচ্ছে, বলছে তাকে ভেতরে যেতে। হয়তো সে কলিং বেলটা চাপলেই মেয়েটা বিপদ থেকে রক্ষা পাবে। নিজেকে ঠিকঠাক করে চিপসের প্যাকেটটা আবার হাতে তুলে নেয়। কাপা কাপা হাতে কলিং বেল চাপতেই ভেতরে ছেড়ে দাও, কাছে এসো না আর্তনাদ থেমে যায়। স্বস্তি নিঃশ্বাস ফেলে আফরা। দূর থেকে আজ কোনো মেয়েকে ধর্ষণের হাত থেকে বাঁচাতে পেরে মায়ের কথা বড্ড মনে পড়ছে আফরার। দরজা খোলার শব্দ, কারো তীক্ষ্ণ দৃষ্টি তার উপর। ইতস্তত ভঙ্গিমায় দাঁড়িয়ে থাকে আফরা। দরজায় ঠেস দিয়ে দাঁড়িয়ে আরাফ বলে ওঠে, আজ সুন্দরীর এত দেরি হলো? টাকা কি এমনি এমনি দেওয়া হয় নাকি? সহ্য হয় না আফরার। একজন ধর্ষকের সামনে দাঁড়িয়ে এমনিতে তার শরীর ঘিন ঘিন করছে, তার উপর এমন কথা। অপ্রসন্ন কণ্ঠে বলল, টাকাটা নিশ্চয়ই আপনি দিচ্ছেন না, পথ থেকে সরুন। সরবো না, কি করবে? যাও দেখি। গা জ্বালানো হাসি দিয়ে দরজা আগলে দাঁড়ায় আরাফ। রাগ হয় আফরার। মাথা উঁচু করে ড্রয়িং রুমে দৃষ্টি ফেলে। শাড়ির আঁচল আগলে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে মিহির মা মনিরা। তার আসতে একটু দেরি হলেই হয়তো আজ এই মেয়েটা দেবর দ্বারা ধর্ষিত হতো। এগিয়ে এসে আরাফের মুখোমুখি দাঁড়ায় আফরা। কটমট দৃষ্টিতে তাকিয়ে আরাফের পায়ের ওপর হিল জুতোর শক্ত লাথি বসিয়ে হিস হিস করে ওঠে, আমি সুন্দরী, আমি রুদ্রমূর্তি। লাগতে আসিস না, রূপের তোপে পুড়ে ছাই হয়ে যাবি। পা ধরে লাফাতে থাকে আরাফ, চোখ মুখে ব্যথার ছড়াছড়ি। আফরা হেসে এগিয়ে যায়, মনিরার হাত ধরে উপরে চলে যায়। সে ভীতু, তবে এতটাও নয়। নিজের সম্মান কিভাবে রক্ষা করতে হয় সে জানে। মনিরা অবাক চোখে মেয়েটিকে দেখে যায়। এতদিন সে মেয়েটিকে ভীতু জানত, পরপর কয়েকদিন সে বাঁচিয়েছে মেয়েটিকে। আজ সেই ভীতু মেয়েটি তাকে বাঁচালো। আফরা মনিরার দিকে না তাকিয়ে বুঝে যায়, নরম সুরে বলে ওঠে, মুখ বুঝে সব সহ্য করলে আত্মচিৎকারগুলো ঘরের মাঝেই মিলিয়ে যাবে। শক্ত হন শক্ত হন আপু, এমন শক্ত হন বিপরীত মানুষটার আত্মচিৎকার যেন আপনাকে আনন্দ দেয়। গভীর রাত, চারদিক অন্ধকারে ছেয়ে আছে। ঘুমন্ত শহর নিশ্চুপ। সরু রাস্তা দিয়ে দৌড়াচ্ছে আরাফ। বিধ্বস্ত তার চেহারা, চোখে মুখে ভয় ব্যথা ছড়াছড়ি। খোলা চোখের কোণ ঘেঁষে টপ টপ করে রক্ত গড়িয়ে পড়ছে। কাটা গালটায় কেমন সাদা মাংস বের হয়ে আছে। রক্তিম নাকটা থেতলে গেছে। কাটা বাম হাত নিয়ে ছটফট করতে করতে দৌড়াচ্ছে সে। উদ্দেশ্য লোকালয়। হাইওয়ের বড় রাস্তা ধরে এখনো সায় সায় করে গাড়ি ছুটে যাচ্ছে। একবার রাস্তাটা ধরতে পারলেই তার জীবন আজ বেঁচে যাবে। কাটা হাতের কাঁধ চাপড়ে ধরে পেছনে ঘুরল আরাফ। হুডি জ্যাকেট পরিহিত লোকটার হাতে মস্ত বড় ছুরি। তাকে ধরার জন্য ধাওয়া করছে। যদিও সে এখন লোকটার পায়ের শব্দ ছাড়া কিছুই দেখতে পারছে না, তবে এই লোকটাকে যে সে দেখেছে, অনুমান তার ভুল নয়। আরাফের গলা ছেড়ে চিৎকার করতে ইচ্ছে করছে, কিন্তু ভয় ব্যথায় গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না। মনে হচ্ছে আওয়াজ করলেই অন্ধকারে লোকটা তার অবয়ব টের পেয়ে যাবে, তাকে ধরে মস্ত বড় ছুরিটা গলায় বসিয়ে দিবে, আর সে ছটফট করতে করতে মৃত্যুর কোলে ঢুলে পড়বে। কথাটা মনে হতে যেন আরাফের পায়ের গতি বৃদ্ধি পায়। একসময় হাইওয়ের রাস্তার ল্যাম্পপোস্টটা চোখে পড়তেই আশার আলো খুঁজে পায় সে। ওই যে দ্রুত বেগে এক গাড়ি আসছে, বারবার উপরওয়ালাকে ডাকছে সে। এইবারের মতো বাঁচিয়ে নেওয়ার কত প্রার্থনা, প্রার্থনাটা যেন কবুল হয়েই গেল। মাঝ রাস্তায় দাঁড়িয়ে গেল সে। দ্রুতগামী ট্রাকটার শরীরটাকে ছুঁয়ে ফেলতে গিয়েও থেমে গেল। পটলা মাছের মতো লাফানো বুক, কুকুরের মতো বের করা জিহ্বা নিয়ে আরাফ ঢলে পড়ল রাস্তায়। ট্রাক ড্রাইভারকে নামতে দেখে হুডি পরা লোকটা লুকিয়ে পড়ল গাছের আড়ালে। তীক্ষ্ণ রক্তিম চোখ মেলে দেখতে লাগলো নেতিয়ে পড়া শরীরটা। চোখে যেন আক্রোশ, খিদে, রক্তের খিদেই বটে। আজ যে শিকার তার হাত ছাড়া হয়ে গেল। ট্রাক ড্রাইভার যখন তাড়াহুড়া করে আরাফের শরীরটা মালবাহী ট্রাকটায় তুলে হসপিটালের পথ ধরল,
লোকটা আড়াল থেকে বের হলো। ডান হাতে থাকা ছুরিটা মুখ বরাবর ধরে নাক টেনে ঘ্রাণ নিল। আহা, রক্তের ঘ্রাণ এত মিষ্টি কেন? খেতে না জানি কতটা মিষ্টি হবে, হয়তো অমৃত। বার কয়েক নিঃশ্বাস টেনে হিসিয়ে বলে উঠল, দ্বিতীয়বার আমার মুখোমুখি পড়িস না। তোর রক্তের ঘ্রাণ যে আমার পাকস্থলী নাড়িয়ে দিয়েছে, যতক্ষণ না স্বাদ গ্রহণ করবে থামবে না। অন্ধকারে আসা আগন্তুক আবার অন্ধকারেই মিশে গেল, মিলিয়ে গেল রাতের কৃষ্ণকুহরে। হয়তো আবার কোনো একদিন দেখা মিলবে। হাতের শোভা পাবে মস্ত বড় সেই ছুরিটা। তীক্ষ্ণ রক্তিম থাকবে নয়ন যুগল, মনে থাকবে রক্তপানির আকাঙ্ক্ষা। এতটুকুই তো যথেষ্ট কারো জীবনের অন্তিম টানতে। কিরে বোন, আজ এত দেরিতে ঘুম থেকে উঠলি? রাতে ঘুমাসনি? বড় বোনের কথায় কিছুটা চমকালো অথই, ধরা পড়ার একটা ভাব। আফরা যেন এক নিমিষেই বুঝে ফেলল বোনের মনোভাব। রাগে কঠোর হলো তার মুখশ্রী, গজগজ করে বলে উঠল, দুধ দিয়ে কালসাপ পুষি, খায় আমার টাকায়, চিকিৎসা চলে আমার টাকায়, ভাবে অন্য কারোর কথা। মরিস না কেন তুই? কথাটা বলতে বলতেই কেঁদে উঠল আফরা। চুপচাপ সেই তপ্ত নোনা জল দেখে নিল অথই। দেখতে দেখতে কখন তার চোখ বেয়ে জল পড়তে লাগলো একটুও টের পেল না। টের পেল তখন যখন আফরা তার ধার ঘেঁষে বসেছে, নরম হাতে চোখে জল মুছিয়ে দেয়। কেঁপে ওঠে অথই, মুখে ফুটে ওঠে ব্যথা। বলতে ইচ্ছে করে অনেক কথা, বলতে পারে না। তার ভালোবাসা যে শুধু তার গলার স্বরটাই কেড়ে নেয়নি, কেড়ে নিয়েছে 4টে বছর, কেড়ে নিয়েছে তার জীবনের সকল সুখ। কোন মুখে বোনকে জবাব দিবে সেই সাধ্য যে তার নেই। আফরা বলে, খুব তাড়াতাড়ি সুস্থ হবি বোন, আমি তোকে মস্ত বড় ডক্টর দেখাবো। আর মাত্র কয়েকটা মাস কষ্ট কর, এরপর তুই সুস্থ হবি। দু বোন এই শহর ছেড়ে অন্যত্র চলে যাব। এই শহর ভালো না। চুপ থেকে নীরব সমর্থন জারি করলো অথই। চোখ মুছে ঘর থেকে বের হয়ে গেল আফরা। কয়েক লোকমা ভাত খাইয়ে দিয়ে ওষুধ খাইয়ে দিল বোনকে। তারপর নিজেও কিছুটা খেয়ে বেরিয়ে পড়লো ভার্সিটির উদ্দেশ্যে। যদিও আজ ভার্সিটি যাওয়ার ইচ্ছে তার ছিল না, তবে যাকে কেন্দ্র করে তার সাথে সম্বোধনের খেলা চলছে তাকে তো চিনতে হবে। মনে মনে পণও করে নিয়েছে আজ যে প্রথম তাকে ভাবি বলে ডাকবে। গলা চেপে ধরে হলেও পেট থেকে কথা বের করে ছাড়বে। ব্যাপারটা বাড়াবাড়ি পর্যায়ে চলে যাচ্ছে, ভার্সিটিতে টিকে থাকা মুশকিল হবে। সারা ঘরময় ছোটাছুটি করছে মনিরা। আজ আনন্দগুলো যেন উপচে পড়তে চাইছে। পুরো বাড়ি আজ আহাজারি চিৎকারে গমগম করলেও মনিরার মাঝে কোনো রকম বিষাদের চিহ্ন নেই। একজন ধর্ষকের জন্য আর যাই হোক সমবেদনা মানায় না। তার তো ইচ্ছে করছে ভালো হাতটাও দুমড়ে মুচড়ে দিতে, আর কোনো দিন যেন কোনো মেয়ের সম্মানে থাবা না বসাতে পারে। কাল রাতেই খবর এসছে, বাড়ির বড় ছেলে পুলিশ অফিসার আতিকুর ডিউটি থেকে এসেছে সবে। তখনই খবরটা পেয়েছে। ফোন পাওয়ার সাথে সাথে ছুটে গিয়েছিল। ভাইয়ের এমন অবস্থায় আরামে ঘুমে বিভোর থাকতে পারে সে? খবরটা তখনও মনিরার কানে পৌঁছায়নি। আজ সকালে সে পেয়েছে। তারপর থেকে খুশিতে আত্মহারা হয়ে গুনগুন করে গান গাইছে। আপাতত এখন নিজের শ্বশুর বাড়িতে ধর্ষণ হওয়ার ভয় পেতে হবে না। এমন অশ্লীলতা যে তার সহ্য হয় না। আমার চা এখন আসলো না কেন? ঘুমাচ্ছ রান্নাঘরে? স্বামীর গম্ভীর চিৎকারে ট্রে ধরে রাখা হাতটা সামান্য কেঁপে উঠল মনিরার। ভয়ে ঢোক গিলল। খুশিতে ভুলেই গিয়েছিল। পা চালিয়ে নিজের ঘরের দিকে হাঁটা ধরল। কুচকানো ভ্রু নিয়ে ভাবতে ব্যস্ত সে। আজ হঠাৎ তুমি? স্ত্রীকে দেখে আতিকুর মুচকি হাসল। মনিরার অবাকতা যেন বেড়েই চলছে। হুট করেই আতিকুর মনিরার হাত থেকে ট্রেটা নিয়ে অন্যত্র রেখে জড়িয়ে ধরল আষ্টে পৃষ্ঠে। এবার যেন মনিরা বাকরুদ্ধ, শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকা ছাড়া আর কিছুই করার পেল না। আতিকুর বলল, আজ মনটা বেশ ভালো দেখছি। মনিরা তবুও চুপ। আতিকুরের হাসি চওড়া হলো। বইয়ের নরম গালটা টেনে বলল, জানো আজ আমি খুব খুশি। এতটা খুশি আমি গত কয়েক বছরও হয়নি। এত খুশি কেন? বোবার ভানটা ছেড়ে মুখ খুলল মনিরা। অস্পষ্ট স্বরের কথাটা কর্ণকুহরে পৌঁছাতেই রহস্যময় হেসে আতিকুর বলল, যে কারণে তুমি এত খুশি। ভাবি সম্বন্ধনের কারণ। মাধ্যম আজ না বললে এখান থেকে সোজা প্রিন্সিপালের রুমে যাব। বুঝতেই পারছেন ক্ষতিটা কার হবে। ভয়ে জড়সড় এক ঢোক গিল সামনের মেয়েটি। প্রিন্সিপাল স্যার মানেই তাদের জন্য জম। এই লোকটা এতটা কড়া, যদি শুনতে পারে ব্যাপারটা এক্ষুনি হয়তো ভার্সিটি থেকে বের করে দিবে। আপনারা সেই সুযোগটাই নিয়েছে। এদের কিছু বলেও লাভ হচ্ছে না। মন খুশিতে ভাবি ডেকে যাচ্ছে। মনে হচ্ছে সকলের ভাবি ডাকার জন্য সে উন্মুক্ত। সরকারি একটা ভাব। মেয়েটা ইনিয়ে বিনিয়ে বলল, আপু, আমি তো জানি না, আপনি বড় ভাইদের জিজ্ঞাসা করেন।
তারা যা বলতে বলেছে আমরা তাই বলছি। আফরা হাসলো। মেয়েটার হাতটা শক্ত করে ধরে হাঁটতে হাঁটতে বলল, এই যে তোমার চোখ, আমি স্পষ্ট ভয় মিথ্যে দেখতে পাচ্ছি। তোমার চোখ এড়িয়ে যাওয়া এতটা সহজ নয়। আমি অপারগ এখন। এতগুলো মানুষের দোষের শাস্তি তোমাকে একাই বহন করতে হবে। কারণ একটাই, তুমি আমাকে মিথ্যা বলেছো। মেয়েটি এবার ফ্যাচ ফ্যাচ করে কেঁদে উঠল। দাঁড়িয়ে গেল আফরা। কোনো রকম সমবেদনা সান্ত্বনা দেওয়ার প্রয়োজন মনে করলো না। অপেক্ষা করলো মেয়েটি শান্ত হওয়ার। মেয়েটি খানিক পর শান্ত হলো। ফ্যাচ ফ্যাচ কণ্ঠে বলল, আপু, ভাইয়ারা আমাদের ভাবি ডাকতে বলেনি, শুধু ছেলেদের বলেছিল যাতে আপনাদের কেউ ডিস্টার্ব করতে না পারে, আপনারা যেন কোনো সমস্যা না হয়। আর কিছুই বলেনি। এর জন্য আমরাও মজা করে আপনাকে ভাবি রেখেছি। আমার কাজিন একজন এখানে সিনিয়র, আমি তার থেকেই শুনেছি সব। আফরা চোখ মুখে তাচ্ছিল্য ফুটে উঠল। ভার্সিটিতে 3টা বছর কাটিয়ে ফেললো নিজের মতো। এখন আসছে ডিস্টার্ব যেন না করে সমাধান করতে। বিষয়টা হাস্যকর। মজা করার ব্যাপারটা নিয়ে আফরার চোখ মুখ লাল হয়ে এলো। সে কি মজার পাত্রী, নাকি এরা তাকে পাগল ভাবছে? যে যেভাবে পারছে মজা করছে। কাট কাট গলায় বলল, এত কিছু জানতে চাইনি। আমার অজানা অচেনা জামাইটাকে সেটা বলুন, যার মেহেরবানিতে সরকারি ভাবি হয়ে গেলাম। তার দর্শন না পেলে চলবে? মেয়েটা এদিক ওদিক তাকিয়ে কেউ আছে কিনা দেখে নিল। আফরার কাজ ঘেঁষে দাঁড়িয়ে ফিসফিস করে বলে উঠল, আদিল মাহমুদ। আপনার ছেলে পেলের মুখে লাগাম টানুন মিস্টার আদিল মাহমুদ। না আমি আপনাকে চিনি, না আপনার সাথে আমার কোনো রকম প্রেম বা বন্ধুত্বের সম্পর্ক রয়েছে। গম্ভীর কণ্ঠে কথাটা বলেই মুখশ্রী কঠোর করে নিল আফরা। সময়টা এখন গোধূলি বিকেল। মেয়েটির কাছ থেকে শুধু নামটা শুনেই যা বোঝার বুঝে গেছে আফরা। নাদিয়া যে একা নয়, তার ভাইও সাথে আছে, এটা বুঝতেও তার বাকি নেই। তাই তো মনের ক্রোধ নিয়ন্ত্রণ করতে পারেনি। এক মুহূর্তেই আদিল মাহমুদের ঠিকানা জেনে চলে এসছে। দীর্ঘ 1 ঘন্টা অপেক্ষা করে তাকে ভেতরে ঢুকতে দেওয়া হয়েছে। এই অফিসে নাকি তাদের বসের কেবিনে কেউ ঢুকতে পারে না, বাইরে থেকে কথা বলতে হয়। এই কথাটা শুনেই আফরার মাথায় বড় সড় রকমের বাজ পড়েছিল। ব্যাপারটা কেমন কৌতূহলী, তবে নিজের সমস্যার চাপে কৌতূহলটা নিজের মাঝে চেপে রেখেছে। এই যে সে একা একটা ঘরে অবস্থান করছে, সে জানে অপর পাশে আদিল মাহমুদ নামক লোকটা রয়েছে, তাকে ঠিক দেখছে, তবে সে লোকটাকে দেখতে পাচ্ছে না। রাগটা যেন তীর তীর করে বেড়ে যাচ্ছে। ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে গলার স্বর আরেকটু উঁচু করে আবার বলল, আমি কিছু বলছি মিস্টার, ভদ্রতার জ্ঞানও কি হারিয়ে ফেলেছেন নাকি সামাজিকতা বোঝেন না? আদিল নিজ মনে ফাইল দেখছিল। তার কানে পুরো কথাই ঢুকেছে, তবে হিসেবটা গরমিল হয়ে যাবে বলেই মুখ ফুটে কিছু বলছে না। এখন আর সে চুপ করে থাকতে পারল না। কালো বল পয়েন্ট কলম হাতে তুলে নিয়ে গুটি গুটি অক্ষরে কিছু লিখেই বলল, আমি নয় ভদ্রতা সামাজিকতা বলছি না, তবে মিস আপনি তো বুঝছেন অপরিচিত কারোর সাথে উঁচু গলায় কথা বলা কোন ধরনের ভদ্রতা, যদি একটু বলতেন। অপমানে থমথমে হয়ে যায় মুখ। হাত দিয়ে 3 পিসের একাংশ চেপে ধরে রাগ নিয়ন্ত্রণ করতে চায় আফরা। একসময় সে শান্ত হয়, তাকে তো হারলে চলবে না। ঠেস দিয়ে বলে ওঠে, কি যে বলেন, আপনি আমার অপরিচিত হবেন কেন? আপনি তো আমার অতি প্রিয়, না দেখা, কবুল না বলা জামাই। আপনার সামনে গলার স্বর শুধু উঁচু কেন, গলাবাজিও করা যাবে। আদিলের ভ্রু কুঁচকে আসে। মেয়েটা এসব বলছে কেন? মজা করছে তার সাথে? ফাইলে চোখ রেখে গমগম কণ্ঠে বলল, হোয়াট, কি বলছেন? মাথা ঠিক আছে? কিসের জামাই? কার জামাই? একদম নাটক করবেন না। নিজের চামচাদের আমার পেছনে লেলিয়ে দিয়ে এখন না জানার ভান করছেন, অথচ এখন আমি সরকারি ভাবি হয়ে গেছি। যে যেভাবে পারছে মজা লুটে নিচ্ছে। আফরার কথা আদিলের মাথায় ঢুকে। এও বুঝতে পারে তার ছেলেবেলেরাই কিছু ঘটিয়েছে। শান্তস্বরে বলে ওঠে, মিস আপনার কথা ভুল হচ্ছে। আমি এসবের কিছুই জানি না। আপনাকে সত্যি যদি অসম্মান করে থাকে আমি বিষয়টা দেখব। আফরা কিছুক্ষণ ভেসে আসা কণ্ঠকে অনুমান করে তাকিয়ে থাকে। পরক্ষণেই নাদিয়ার কথা মনে হতেই বলে ওঠে, সময় থাকতে নিজের বোনকেও সামলান। আমার জীবনে যদি প্রভাব ফেলতে আসে আমি কিন্তু ছেড়ে কথা বলবো না। এবার আপনি একটু বেশি বাড়াবাড়ি করছেন না? আমার বোনকে টানছেন কেন? ভালো ব্যবহার সহ্য হয়নি? আপনার টাইম শেষ, আসতে পারেন। আমার এতটা সময় নেই আপনাদের 2 ভাই বোনকে নিয়ে ভাবার। যেদিন নাদিয়া মেয়েটা ভাবি বানানোর জন্য আত্মহত্যার নাটক করেছে
সেদিন থেকে আপনি নামক অচেনা অসহ্যকর মানুষটার সাথে না চাইতেও আমার নাম জুড়ে যাচ্ছে। এরপর আমার সম্মানে কোনরূপ দাগ লাগলে 2 ভাই বোনকেই জেলের ভাত খাওয়াবো, মাইন্ড ইট। আদিল হাসলো, ফাইলটা বন্ধ করতে করতে বলল, ভয় দেখাচ্ছেন? আসলেই জানেন, ভালো ব্যবহার কারো কারো সহ্য হয় না। আমিও দেখব কি করেন আপনি। আদিল মাহমুদের সাথে লাগতে আসা দমের ব্যাপার আছে তো। এতদিনের তৈরি করা ইমেজ এক নিমিষেই ভেঙে গুড়িয়ে দিতে পারি আমি। আমাকে দুর্বল ভেবে ভুল করবেন না মিস্টার। রক্তচক্ষু নিয়ে দণ্ডায়মান সাহসী মেয়েটির দিকে তাকায় আদিল। মেয়েটা তাকে ভয় দেখাচ্ছে, সাহস কি করে হয়? তার অফিসে তার কেবিনে দাঁড়িয়ে মেয়েটা একের পর এক ভাষণ দিয়ে যাচ্ছে, সে সহ্য করছে কেন? আফরার দিকে পূর্ণ দৃষ্টিতে তাকায় আদিল। চোখের দৃষ্টি এখন শান্ত, কিন্তু এই মুহূর্তে তার চোখের দৃষ্টিতে বাঁধন ছাড়া ক্রোধ থাকা উচিত ছিল। কিছুটা ভড়কেও যায় সে। হঠাৎ করে দুর্বোধ্য হেসে শান্ত অথচ গম্ভীর কণ্ঠে বলে ওঠে, বেস্ট অফ লাক মিস আফরিবনাথ। আমিও দেখতে চাই আপনি কত দূর পর্যন্ত যেতে পারেন। আফরা মুচকি হাসে, পেছন ঘুরে পা বাড়ায় হাঁটার উদ্দেশ্যে। আদিল অদ্ভুত দৃষ্টিতে মেয়েটার মুচকি হাসি মিশ্রিত মুখশ্রী দেখে। পর মুহূর্তে গা ছাড়া ভাব নিয়ে কাজে ডুব দেয়। এমন ঘটনা তার জীবনে অহরহ ঘটেছে। অনেকেই তার সামনে উঁচু গলায় কথা বলেছে, তার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে, তবে টিকতে পারেনি। উড়তে থাকা ডানাটা কখন যে ছাঁটাই করে দেয় ঠিক নেই। ছটফট করে বিদ্রোহী, নিঃশ্বাস বন্ধ হয়, তবে তারই বা কি করার আছে? টকবগে যুবক, রক্ত গরম, তেজ তো থাকবেই। কেবিন থেকে বের হয়ে আফরা নিজের বাঁধা খোপাটা খুলে দেয়। হাঁটু সমান চুলগুলো আছড়ে পড়ে পিঠ বেয়ে। মুখে বাঁকা হাসি বিরাজমান রেখে এগিয়ে যায় গ্রাউন্ড ফ্লোরে। হাঁটার তালে এলোমেলো কেশও নাচতে থাকে অবলীলায়। হুট করে পেছন থেকে দেখে হয়তো যে কেউই এলোকেশির মায়ায় মুগ্ধ হবে, আরেকবার তাকাতে বাধ্য হবে। তাই হলো। খোপা বাঁধা মাথায় ভেতরে যাওয়া মেয়েটাকে খোলা চুল দেখে অনেকের মনে উকি দিয়েছে নানান প্রশ্ন। এতটা সময় মেয়েটা কি করলো বসের কেবিনে? হয়তো কিছুক্ষণের মধ্যেই গুঞ্জন শুরু হবে। এক এক রকম মতামত পোষণ করবে এক একজন, কিন্তু গল্পের মুখ্য ভূমিকায় তো দুজন মানুষই, আফরা আদিল। আফরা তো তাই চেয়েছিল। অফিসের গেট পেরিয়ে বাইরে বের হয়ে আবার এক পলক পেছনে তাকায় আফরা। ঠোঁটের কোণে অদ্ভুত হাসি ঝুলিয়ে বিড়বিড় করে বলে ওঠে, আমি ভীতু, তবে বুদ্ধিহীন নই। আমার মস্তিষ্কের নিউরনগুলোতে কি কি বসবাস করে কেউ জানে না। শুধুমাত্র স্নায়ু কোষে পৌঁছানো মাত্র। উত্তেজনা ছাড়া আবার খেলা মজে না। তোমার সাহস সত্যি বেড়েছে নাদিয়া। আমার নাগালে থেকে এত বড় ঘটনা কিভাবে ঘটালে? বুক একটুও কাঁপলো না? ফোন ধরে রাখা হাতটা থরথর করে কেঁপে উঠল নাদিয়ার। বড় সড়ো ঢোক গিলে বিছানায় বসল। মুখ দিয়ে যেন কথা বের হচ্ছে না, বুকটা কেমন কাঁপছে। সে তো জানতো এমন প্রশ্নের মুখোমুখি তাকে হতে হবে, তবে এখন কেন ভয় পাচ্ছে? আদিল হয়তো বুঝতে পারল বোনের মনোভাব। হুট করে হাসল সে। হাসিটা নাদিয়ার কর্ণকুহরে পৌঁছাতেই চোখ বেয়ে গড়িয়ে পড়ল দুফোঁটা অশ্রু। এই হাসি তাকে তিরস্কার করছে, তার জীবনের ভয়াবহতার ইঙ্গিত দিচ্ছে। বড্ড আফসোস হচ্ছে এখন তার, কেন এত বড় সাহস করতে গেল। আদিল বলল, আমার জীবনে ঢোকার পারমিশন আমি কাউকে দিইনি। আমার রাজ্যটা সম্পূর্ণ আলাদা, প্রবেশ নিষেধ। প্রথম ভুল ক্ষমা করলাম, যা বোন বলেই পেলে। দ্বিতীয় ভুল আর ক্ষমা পাবে না, সাবধান। ফোন কেটে দিয়ে আবার হেসে উঠল আদিল। ফোনের দিকে কিছুক্ষণ তাকিয়ে আপন মনেই বলল, তোমার ভুল, অথচ শাস্তি পাবে মেয়েটে। আই এম সো সরি। মেয়েটার সাহস যে আমার ভালো লেগেছে। যাকে যাকে আদিল মাহমুদের মনে ধরে তার চেন স্থান নেই। অন্যদিকে নাদিয়া থম মেরে বসে আছে। তার ভাগ্যটা এবারেও তার ফেভারে ছিল, না হলে আদিল মাহমুদের হাত থেকে বাঁচা কম কথা নয়। ফোন হাতড়ে পরিচিত এক নাম্বারে ফোন দিল। রিসিভ হলো কিছু সময় পর। ফোন রিসিভ করে অপর পাশের মানুষটা বলল, কি ব্যাপার, অনেকদিন পরে ফোন আসলো? সাবধান থাকার সময় এলো বলে। সিংহ যে গর্জে উঠেছে, এক থাবাতেই মাংস খুবলে নেবে। মাংস যদি মানুষের না হয় কুকুরের হয়, সিংহ গ্রহণ করবে তো? নাদিয়া চাপা শ্বাস ফেল। আদিল মাহমুদ আর এই মানুষটা যে একই ধাঁচের। কার ভয় সে পাবে, আবার কাকেই বা সাপোর্ট করবে? বলল, তুমি কি আবার রক্তের খেলা শুরু করতে চাইছো? এসব না করলে হয় না। আহা, ভয় কেন পাচ্ছ নাদু? রক্তের খেল যে নেশা। তুমি তো মদ খেয়েও মাতাল হও না, তবে আমি যে রক্ত দেখলেই মাতাল হয়ে যাই। নাদিয়া চোখ মুখে অসম্ভব ভয়।
থামলো লোকটি, খানিক সময় নিশ্চুপতায় ছেয়ে গেল। হুট করে দুষ্টু হেসে বলল, মাতালের পিনিক বুঝো তো? তোমার তো আবার পিনিক হয় না, দিব্যি ঘুরে বেড়াও। আমি আবার দিন দুনিয়া ভুলে যাই। এখন রাখছি, টাটা। কোনো রকম সময় ব্যয় না করে ফোন কেটে দেয়। মদের কথা শুনে যেন জিভ নিষ্পিস করে ওঠে মদের স্বাদ পাওয়ার জন্য। গলা যেন শুকিয়ে কাঠ হচ্ছে। স্বচ্ছ গ্লাসে তরল নিষিদ্ধ পানীয়টা ঢেলে চুমুক বর্ষায় নাদিয়া। চোখ বুজে তৃপ্তির সুর তোলে। এখন মনে হচ্ছে জীবন সুন্দর। তোকে অন্যত্র চলে যেতে হবে বোন, এখানে তুই সেফ নয়। আমাকে ওরা ভালো থাকতে দিল না রে। ফ্যাল ফ্যাল করে বোনের দিকে তাকিয়ে রইল অথই। আফরা যত্ন নিয়ে অথয়ের মুখে ভাতের লোকমা তুলে দিয়ে বলল কথাটি। গলা দিয়ে খাবার নামে, মুখে খাবার নিয়ে ভালো হাতটা তুলে বোনের হাতে রাখার চেষ্টা করলো অথই। অনেকদিন নাড়াচাড়া করা হয়নি, কেমন অবশ হয়ে আসে। আফরা বোনের মনের অবস্থা বুঝে বলল, চিন্তা করিস না বোন, তোকে যেমন সেফ রাখবো আমি নিজেও সেফ থাকবো। ওরা যদি প্রভাবশালী হয়ে আমার জীবন বিষিয়ে তুলতে আসে, আমার বিষ দাঁত তো মুখের কোণে লুকিয়ে থাকবে না, এক ছোবলেই শেষ করে দিব। শান্ত হলো অথই। সূক্ষ্ম এক অদ্ভুত হাসি ফুটে উঠল ঠোঁটের কোণে। আফরা নিজের মতো উদাস মনে খাইয়ে দিয়ে পড়তে বসলো। মাথাটায় আজ কত কি ঘুরছে, ভুলভাল কি সব ভাবছে। এই মস্তিষ্কটাই না জানি তাকে বিপদে ফেলে। ঘড়ির কাঁটায় 11টা বেজে 43 মিনিট। ড্রয়িং রুমের সোফায় শুয়ে আছে মনিরা। অপেক্ষা আতিকুরের, এখনো আসছে না। ঘুমে ঢুলে পড়লেও ঘুমানোর সাহস হচ্ছে না। আসা মাত্রই দরজা না খুললে আবার কেমন চোটপাট করে কে জানে। শরীর যে আর চায় না এত প্রহার সহ্য করতে পারে, তারও তো সহ্য ক্ষমতা শেষ আছে। কলিং বেলের শব্দ, হুড়মুড় করে উঠে বসে মনিরা। পরনে শাড়ি ঠিক করে দরজার দিকে ছুটে যায়। দরজা খুলেই হাঁ হয়ে যায় সে। দরজার উপাশে মিষ্টি হেসে দাঁড়িয়ে আছে আতিকুর। হাতের ভাঁজে শোভা বেলি ফুলের মালা, ইউনিফর্মের পকেটের ভাঁজে চকলেট। আতিকুর হুট করে মনিরাকে কোলে তুলে নেয়। সবকিছু যেন স্বপ্নের মতো মনে হচ্ছে মনিরার কাছে। লোকটা এতটা ভালো হলো কেন? এতটা ভালোবাসায় বা দেখাচ্ছে কেন? তাকে কি ভোলাতে চাইছে? কারণ কি? আমার বউটা এত অবাক হচ্ছে কেন? আমি কি কোলে নিতে পারি না? আতিকুরের কথায় নিজ ভাবনা থেকে বের হয় মনিরা। হুট করেই তার রাগ হয়, বলতে ইচ্ছে করে অনেক কথা, তবে এর সাহসে কুলায় না। যদি আবার প্রহার করে, নরম সুরে বলল, নিতে পারো। আতিকুর হাসে। মেয়েটির চোখে মুখে ভয়, অবাকতা সে টের পাচ্ছে, তবুও যেন মনের মধ্যে শান্তি লাগছে। ঘরে গিয়ে মনিরাকে নামিয়ে দেয়, ফ্রেশ হতে চলে যায়। ততক্ষণে মনিরা খাবার নিয়ে আবার ঘরে আসে। আতিকুর আগে খাবার শেষ করে। মনিরাকে কাছে টেনে কিছুটা সময় বসে রয়। মনের মধ্যে কথা সাজাতে ব্যস্ত হয়ে পড়ে। মনিরা অপেক্ষা করছে স্বামীর মুখ থেকে কিছু শোনার জন্য। অপেক্ষার অবসান করে আতিকুর বলল, এতদিন খারাপ আচরণের জন্য আমি ক্ষমা চাচ্ছি মনিরা। মনিরা, ক্ষমা করবে না? মনিরা ছোট ছোট চোখে স্বামীকে দেখে, ভেতরে কি চলছে বুঝতে পারে না। এই মুহূর্তে নানান রকম সুখ যেন তাকে ঘিরে ধরে। আর 5টা বাঙালি মেয়ের মতোই স্বামী ভক্ত মেয়েটি একটু ভালোবাসায় এতদিনের করা অত্যাচারের কথা ভুলে যায়, ঝাঁপিয়ে পড়ে স্বামীর বুকে। হাসি ফুটে আতিকুরের মুখে, অদ্ভুত এক রহস্যময় হাসি খেলা করে তার চোখে মুখে। মনিরা তখন স্বামীর বুকে মাথা রেখে স্বপ্ন বুনতে ব্যস্ত। এদিকে তার স্বামী যে মনের মধ্যে কি পোষণ করে রেখেছে সে কি জানে? হয়তো জানে না। রহস্যময় হাসির কারণ কি? আমি তোমার ভাবি হতে রাজি নাদিয়া। কথাটি কর্ণকুহরে পৌঁছাতেই নাদিয়া অবিশ্বাস্য দৃষ্টিতে তাকালো। মুখে মুচকি হাসি ঝুলিয়ে দাঁড়িয়ে আছে আফরা। সময়টা এখন সকাল। আজ একটু তাড়াতাড়ি ভার্সিটি এসেছে সে। সরাসরি নাদিয়ার আড্ডা স্থলে এসে কথাটি বলে পাশে বসলো। নাদিয়া কিছুক্ষণ তাকিয়ে বলল, হঠাৎ এত পরিবর্তন? কালকে তোমার ভাইয়ার কাছে গিয়েছিলাম, অ্যাটিটিউড মনে ধরেছে, ভাবলাম সুযোগটা লুফে নিই। চোখ ছোট ছোট করে তাকিয়ে রইল নাদিয়া। আফরার মনোভাব বোঝার চেষ্টায় তাকিয়ে রইল, তবে কিছুতেই ধরতে পারল না মেয়েটা কেমন রহস্যময়। আফরা আবার বলল, সন্দেহ করছো আমাকে? ভরকে গেল নাদিয়া। মেয়েটা বুঝলো কি করে? আমতা আমতা করে বলল, সন্দেহ করার কথা না বলছো? হঠাৎ মেয়েটা রাজি হয়ে গেল, ব্যাপারটাই মাথায় ঢুকছে না। শব্দ করে হাসলো আফরা। ভাবালিশ বলল, হয়তো কারণ আছে, নয়তো নেই। তবে তোমার ভাইয়ের বউ কিন্তু আমিই হব, দেখে নিও। নিজের গন্তব্যের দিকে হাঁটা ধরে আফরা। পেছনে কয়েকজন মানুষ অবাক দৃষ্টিতে তাকিয়ে রয় রহস্যময়ী মেয়েটির দিকে। নাদিয়াও ঠিক এভাবেই বলেছিল। মেয়েটি কি তার থেকে শোধ নিচ্ছে? তবে এত কিছু ভাবার সময় নাদিয়া পেল না। মনের মধ্যে এবার খুশিরা ঘুরছে।
ভাইয়া এবার বাড়ি ফিরবে, বাড়িতে থাকবে। এর থেকে আনন্দের আর কি আছে? মেয়েটাকে সে যেভাবে ইচ্ছে ব্যবহার করবে। জ্ঞান ফিরেছে আরাফের, কিন্তু ভয়ে কথা বলছে না। চোখ বন্ধ করলেই সে রক্তচক্ষু দৃষ্টি ভেসে উঠছে নেত্রপল্লবে, যা তাকে শান্তি দিচ্ছে না। আতিকুর সহ আরো কজন অফিসার বসে আছে কেবিনের বাইরে। ডক্টরের চেক আপ হয়ে গেলে বয়ান নিবে তারা। ডক্টর বের হতেই একে একে কয়েকজন ঢুকে পড়ল কেবিনে। শক্ত বুটের পায়ের শব্দে কেঁপে উঠল আরাফ। চিৎকার করতে গিয়েও ভাইকে দেখে থেমে গেল। আপন রক্ত দেখে যেন নিজেকে খোলা বইয়ের মতো মেলে ধরল, কেঁদে উঠল হাউমাউ করে। আতিকুরের মাঝে তেমন ভাবাবেগ দেখা যায় না, দায়িত্বের চাপে যেন শুধু হাত আগলে বসে থাকে। কিছুক্ষণ পর যখন আরাফ স্বাভাবিক হয়, আতিকুর বলে ওঠে, কোথায় ঘটেছে ঘটনা? আমি বন্ধুদের সাথে ছিলাম, হঠাৎ করে অচেনা নাম্বার থেকে ফোন আসায় একটু দূরে গিয়ে ফোনটা ধরি। হ্যালো বলার আগে কেউ নাকে রুমাল চেপে ধরে। আর মনে নেই। জ্ঞান ফিরে দেখি আলো অন্ধকারের একটা রুমে আমি পড়ে আছি। সামনেই মুখোশধারী এক লোক চাপাতি দিয়ে মারতে আসলে ধস্তাধস্তি শুরু করি। চুপ হয়ে যায় আরাফ। বিশ্রী ভাষায় গালি দিয়ে বলে ওঠে, আমার বাম হাতে চাপাতি চালিয়ে দেয়। আমি কোনো রকম ছাড় পেয়ে দরজা ভেঙে পালিয়ে আসি। একসময় হাইওয়েতে এসে ট্রাকের সামনে অজ্ঞান হয়ে যায়। আতিকুর তীক্ষ্ণ দৃষ্টিতে ভাইকে পরখ করে। আর কেউ বুঝতে না পারলেও সে ঠিক পেরেছে, তার ভাই যে মুখস্থ মিথ্যে বলে যাচ্ছে সে জানে। তবে এই বিষয়ে কিছু বলল না। মুখোশধারী ছেলে নামে বুঝতে পেরেছিলেন? না, অন্ধকার ছিল। সে কোনো কথাই বলেনি? না, বলেনি। আমার হাতটা কেটে ফেলেছে। আমার বাম হাতটা আর নেই ভাইয়া। আবার কান্না করে দেয় আরাফ। প্রশ্ন থেকে বাঁচার জন্যই যে এমন নাকে কান্না তা বুঝতে পারে। অফিসাররা আর প্রশ্ন না করে বাইরে চলে যায়। থেকে যায় আতিকুর। নীরবতায় ছেয়ে যায় কিছু মুহূর্ত। হুট করে আতিকুর বলল, এই বাম হাত দিয়ে তো আমার বইয়ের শাড়ির আঁচল টেনে ধরছিল, তাই না ভাই? ভীষণভাবে চমকায় আরাফ। আতিকুর হেসে উঠে দাঁড়ায়। আরাফের কাটা বাম হাতটায় টোকা মেরে কেবিনের বাইরে বের হয়ে আসে। ব্যথায় চোখ মুখ অসম্ভব রকমের কুঁচকায় আরাফ। মনের মধ্যে অজস্র ভয়, প্রশ্ন। তবে ভাইয়া কি এসবের সাথে জড়িত? নাকি সেই করেছে তার অবস্থা? নাকি অন্য কেউ? আপনার বোনের প্রস্তাবে রাজি হয়েছি মিস্টার আদিল। আপনি প্রস্তুত তো? আবারও সেই বিকেল, সেই মুহূর্ত, সেই কেবিন। আফরা আবার এসেছে আদিলের অফিসে। আজ তাকে অপেক্ষা করতে হয়নি, বরং আসার সাথে সাথেই বসের কেবিনে যাওয়ার অনুমতি পেয়েছে। কারণটা যে কালকের খোলা চুলের রহস্য সে বুঝতে পেরেছে। সবাই তাকে বসের বিশেষ কেউ ভেবে নিয়েছে। নিজের কাজে নিজেই গর্ববোধ করছে আফরা। আদিল মাহমুদকে তো টেক্কা দিতে হবে। আফরার গলার স্বর শুনে আদিল বসা থেকে উঠে দাঁড়ায়। কথাটা কর্ণকুহরে পৌঁছাতেই রাগে পুরো শরীরটা জ্বলে যাচ্ছে। মেয়েটা তার সাথে ওপেন গেম খেলছে, অথচ মেয়েটি জানেই না গেমের রাজা সে। কাচের গ্লাসটার শব্দ করে সরিয়ে আফরার সামনে দাঁড়ায় আদিল। আফরা দুপা পিছিয়ে যায়, অবাক হয়ে দেখে আদিলকে। বাহ, বেশ হ্যান্ডসাম তো। আফরা পিছিয়ে যাওয়াতে আদিল বাঁকা হাসে, তবে বেশিক্ষণ সেই হাসি স্থায়ী হয় না। আফরাকে এগিয়ে আসতে দেখে ঠোঁটের কোণেই মিলিয়ে যায়, চোখে ফুটে ওঠে অবাকতা। আফরা মিষ্টি হেসে বলল, ওরে বাস, দেখুন তো দুজনকে বেশ মানাবে না? আপনার বোনের পছন্দ আছে বলতে হবে। চোখ বুজে আবার খুলে আদিল শান্ত সুরে বলল, আপনাকে আবার সাবধান করছে মিস আফরা ইবনাথ, আমাকে রাগাবেন না। এই অফিসে পাওয়ার দুঃসাহস আর করবেন না, প্রাণ নিয়ে ফিরে যেতে পারবেন না। কালকে লাঞ্চ টাইমে আসবো কি? নিজের হাতে আপনার জন্য ভালোবেসে রান্না করব। আপনি চাইলে খাইয়ে দিতেও সমস্যা নেই। হাতের মুঠো শক্ত হয়, কপালের রগগুলো কেমন ফুলে উঠেছে। রাগের তোপে ঘামছে আদিল। সামনের মেয়েটিকে এক্ষুনি শেষ করে দিতে ইচ্ছে করছে। গুনে গুনে কয়েকটা ঘা বসিয়ে দিতে পারলে হয়তো এই রাগটা কমে যেত। তবে এখন সে অপারগ। এই অফিসটা তো আর কসাইখানা নয়। ভয় পাচ্ছেন মিস্টার আদিল মাহমুদ? বিয়ে করতে আদিল মাহমুদ ভয় পাচ্ছে নাকি? ইস, বড্ড আফসোস হচ্ছে। হেসে ওঠে আদিল। মেয়েটা তার জেদ তুলতে চাইছে, অথচ এই মুহূর্তে তার রাগ ছাড়া কিছু হচ্ছে না। আফরার ধারণাকে ভুল প্রমাণ করে আদিল হেসেই বলে, আমি বিয়ে তাকেই করব যার জীবনের নায়ক হব, খেলার গুটি নয়। সো মিস আফরা ইবনাথ, ইউর প্ল্যান ইজ ফ্লপ। আমি না হয় আপনার জীবনে খল নায়িকা হয়েই ঢুকে যাব। খল নায়িকা কিন্তু পারমিশন নেয় না, প্রয়োজনই পড়ে না। আদিলের এবার বেশ ভালো লাগছে। মেয়েটি গভীর জলের মাছ, অনেকদিন পর ঠিকঠাক খেলোয়াড় পেল। খেলাটা জমে যাচ্ছে মনে হচ্ছে।
নিজেও ভাবালেশ বলে ওঠে, আমার জীবন একমাত্র চাবিকাঠি আমার হাতে। তুমি খলনায়িকা, অল দ্য বেস্ট। এবার যাবেন তো? আপনি চাইলে আমি থেকে যাব, আমার তো কোনো সমস্যা নেই। আমার বিরাট সমস্যা রয়েছে। আমার জীবন আর আমি নামক মানুষটা কারোর জন্যই থেমে থাকে না, আর আপনি থাকলে পুরোটাই টাইম ওয়েস্ট। সো প্লিজ, দরজা খোলা আছে। আফরা কিছুটা শব্দ করে হাসতে হাসতেই বের হয় কেবিন থেকে। আবার দরজা দিয়ে উকি মেরে বলে ওঠে, আমি আপনার সর্বনাশ দেখতে পাচ্ছি মিস্টার আদিল মাহমুদ। আপনার হাড় খুব তাড়াতাড়ি দেখবেন, শুধু সময়ের অপেক্ষা।